আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সুস্থ থেকে আমরা অনলাইন ক্লাসে একত্রিত হতে পারছি, এজন্য আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করব। আমি আজকে পঞ্চম শ্রেণীর অধ্যায় যে 3 বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন, সেটা আজকে আমরা পড়ব। সবাই আশা করি বাসায় পড়াশোনা করছো, আর স্কুল খুলবে ইনশাল্লাহ। সামনে আমরা স্কুলে সবাই যাব, সবাই ক্লাস করব, সবাই আবার আগের মতো করে সবাই একত্রিত হয়ে আনন্দের সাথে আমরা ক্লাস করতে পারবো। কিন্তু এখন যে সময়টা চলে যাচ্ছে সেটা আমরা অবশ্যই নষ্ট করব না, আমরা সেটা কাজে লাগাবো। আমাদের কন্টিনিউ অনলাইন ক্লাস হচ্ছে, শিক্ষকরা প্রতিদিন অনলাইন ক্লাসগুলো নিচ্ছে। আমরা সবাই প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে সিলেবাসটা শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা খাতা কলম নিব সামনে, আর খাতার উপরে লিখব অধ্যায় 3 বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। আমরা সবাই লিখব অধ্যায় 3 বাংলাদেশের বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। আচ্ছা, ঐতিহাসিক স্থান বলতে আমরা কি বুঝি বলো তো? অনেক পুরনো ইতিহাস জড়িত কিছু স্থান আছে, যেগুলো আজও বছরের পর বছর মানুষ যাচ্ছে, নিদর্শন হিসেবে মানুষ ওখানে যায়, পর্যটকরা যায়। হ্যাঁ, ওখানে কিছু ইতিহাস আছে, সেগুলো আমরা জানতে পারবো, ইতিহাস ভিত্তিক আর কি। তো আজকে আমরা পড়ব মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বর। আমরা আগেও হয়তো শুনেছি নামগুলো, আজকে আর একটু ভালো করে জানবো। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। বাংলাদেশে এগুলো ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি, সভ্যতা সম্পর্কে জানতে পারি। এগুলো কেন ঐতিহাসিক স্থান? এগুলো অতীতের যে সংস্কৃতি কেমন ছিল, সভ্যতা কেমন ছিল, তাদের ব্যবহার্য জিনিসপত্র, তাদের যে দৈনন্দিন জীবনের তারা কিভাবে ব্যবহার করত, এইসব জিনিসপত্র, মানে এই বিষয়গুলো আমরা জানতে পারি। যেমন আমরা আজকে মহাস্থানগড় সম্পর্কে পড়বো। আমরা একটু লিখি, হ্যাঁ। মহাস্থানগড় এটা কোন জায়গায়? আমরা কি অনেকেই হয়তো গিয়েছি, আমরা ঠিক না, অনেকেই গিয়েছি, অনেকে বেড়ানোর উদ্দেশ্যে যায় এখানে। যেমন মহাস্থানগড় খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন। মৌর্য আমলে স্থানটি পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। মৌর্য আমলে এটা কি নামে পরিচিত ছিল? পুণ্ড্রনগর নামে। বগুড়া শহর হতে, আমরা একটু ভালো করে শুনবো এখন। বগুড়া শহর হতে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। কোথায়? বগুড়া শহর হতে কত কিলোমিটার? 18 কিলোমিটার। কোন দিকে? 18 কিলোমিটার উত্তরে। কোন নদীর তীরে? করতোয়া নদীর তীরে। আমরা একটু একটু করে খাতায় একটু একটু লিখবো। বগুড়া শহর থেকে বগুড়া শহর থেকে, তারপর হচ্ছে যে কত কিলোমিটার? 18 কিলোমিটার। হ্যাঁ, উত্তরে কোন নদী যেন? করতোয়া। হ্যাঁ,
করতোয়া নদী, করতোয়া নদী, আমরা মোটামুটি অনেকের নামটা জানি, পরিচিত একটা নদী। সেই নদীর তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছিল, ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা স্থানটি মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল? আমরা একটু লিখব পুঞ্জনগর নামে। এগুলো পরীক্ষায় আসে কিন্তু আমাদের, পুঞ্জনগর। ওকে, আমরা একটু মুখস্থ করব, একটু মনে রাখার চেষ্টা করব। এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদ্য বিশিষ্ট প্রাচীন দুর্গ, চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন একটা দুর্গ, প্রাচীন ব্রাহ্মী লিপি, শিলালিপি, তারপর আছে মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাংশ, ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁথি। হ্যাঁ, তারপর 3.35 মিটার লম্বা খোদাই পাথর। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এখানে কোন ধর্মাবলম্বীর লোক বাস করত। হ্যাঁ, তারপর ওরা কি তাদের ব্যবহার্য জিনিসগুলো কি ছিল, আমরা এগুলো থেকে জেনে নিতে পারবো। তাহলে মহাস্থানগড়ের প্রাপ্ত নিদর্শনগুলো আমি আবার পড়ে দিচ্ছি। চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ, হ্যাঁ অনেক চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গটা, প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, তারপর হচ্ছে মন্দির সহ অন্যান্য ধর্মা কি ভগ্নাবশেষ, মন্দির সহ, ঠিক আছে। তারপর হচ্ছে পোড়ামাটির ফলক, পোড়ামাটি আর কি, পোড়ামাটি দিয়ে তৈরি ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁথি। তারপর 3.35 মিটার লম্বা খোদাই পাথর। আচ্ছা, আমাদের বইতে তোমার মহাস্থানগড়ের ছবি আছে, তোমরা দেখে নিব। এখন আমরা যাব ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর একটা ঐতিহাসিক স্থান। ওয়ারী, এটা আবিষ্কার হয়েছে কিন্তু বেশি দিন হচ্ছে না। ওয়ারী বটেশ্বর, ওয়ারী একটা, বটেশ্বর আর একটা, দুটো গ্রাম এটা। আচ্ছা, নরসিংদী জেলায় ওয়ারী ও বটেশ্বর নামে দুইটি গ্রাম। একটা গ্রামের নাম হচ্ছে ওয়ারী আর একটা হচ্ছে যে বটেশ্বর। এগুলো কোন জেলায়? নরসিংদী জেলায়। আমরা সবাই একটু খাতায় লিখব, নরসিংদী জেলায়। ওকে, তারপর আমরা জানবো খ্রিস্টপূর্ব 450 অব্দের মৌর্য আমলের পূর্বে নিদর্শন পাওয়া যায় এখানে। এই সভ্যতাটিতে সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্ক ছিল। তারা কি করত? সমুদ্র বাণিজ্য করত। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার ও পাথরের পুঁথি। এখানে যে জিনিসগুলো পাওয়া যায়, আচ্ছা প্রথমে আমি বলবো খ্রিস্টপূর্ব 450 অব্দের মৌর্য আমলের পূর্বে এখানে নিদর্শন পাওয়া গেছে। কখন? 450 অব্দে। তারপর এখানে ওই সভ্যতার সাথে একটা কি ছিল, সামুদ্রিকভাবে তারা বাণিজ্য করত। আর একটা বিষয় হচ্ছে যে এখানে প্রাচীন যে নগরের সভ্যতা, প্রাচীন অনেক পুরনো নগর সভ্যতা নিদর্শন এখানে পাওয়া যায়। যেমন প্রাচীন রাস্তাঘাট এখানে পাওয়া গেছে, অনেক পুরনো রাস্তাঘাট পাওয়া গেছে। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং কি পাথরের পুঁথি। ঠিক আছে, এই ছবিগুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে ছবিগুলো। তাহলে আমরা জানতে পারলাম মহাস্থানগড়
গড় ও ওয়ারী বটেশ্বর সম্পর্কে। তারপর আমরা চলে যাব দুই অধ্যায় 3-এর পার্ট 1 করেছি, এখন পার্ট 2-এ চলে যাব আমরা। পার্ট 2 আছে পাহাড়পুর ও ময়নামতি। আমরা অনেকে হয়তো ময়নামতিতে পাহাড়পুরে না গেলেও আমরা ময়নামতিতে কিন্তু গিয়েছি। ওকে, আচ্ছা আমি তো এটা মুছে দিই না, আমাকে একটু লিখতে হবে, দাঁড়াও একটু লিখে দিতে হবে। বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখব পাহাড়পুর। পাহাড়পুর পাহাড়পুর ও ময়নামতি আমরা আজকে জানবো। পাহাড়পুর ও ময়নামতি আমরা অনেকেই গেছি, পাহাড়পুরও হয়তো অনেকে গেছি। আমরা জানবো পাহাড়পুরটা কি। এখন আমরা পাহাড়পুর সম্পর্কে জানবো। পাহাড়পুর কি সবগুলো পাহাড় নাকি আর কিছু? এই ঐতিহাসিক স্থান নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা, আমরা অনেকে ইতিহাসে পড়েছি পাল রাজাদের কথা, ধর্মপালের শাসন আমলে নির্মিত ছিল। মানে নির্মিত হয় কি, এই স্থানটি পাহাড়পুরটা নির্মিত হয় যে পাল যে রাজারা ছিল 781 থেকে 821 খ্রিস্টাব্দ, তাদের মধ্যে ধর্মপালের আমলে। ওকে, পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এটা কোন কোন বিভাগে? রাজশাহী বিভাগের। আমরা একটু লিখবো খাতায়, রাজশাহী বিভাগের নওগাঁ কোন জেলায়? নওগাঁ জেলায় অবস্থিত। ঠিক আছে, তাহলে এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে, 24 মিটার উঁচু। এটি সোমপুর মহাবিহার নামে পরিচিত। এটি আরেকটি নাম আছে, যেমন তোমরা মহাস্থানগড়ের যে পূর্ব মৌর্য আমলের নাম ছিল পুণ্ড্রনগর, এটি একটি নাম আছে, সেটা হচ্ছে যে সোমপুর মহাবিহার। সোমপুর মহাবিহার, সোমপুর মহাবিহার ওকে নামে পরিচিত। তাহলে আমরা সবাই লিখেছি সোমপুর মহাবিহার। ওকে, তাহলে এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ আছে। এটা দিয়ে আমরা বুঝি কি বৌদ্ধ ধর্মাবলম্বীর লোক এখানে বাস করত। ঠিক আছে, কয়টি ভিক্ষু কক্ষ আছে চারপাশে? চমৎকার 177টি কি আছে? ভিক্ষু কক্ষ আছে। এছাড়া এখানে মন্দির, রান্নাঘর, খাবার ঘর ও পাকা নর্দমা আছে। কি কি আছে? মন্দির আছে, খাবার ঘর আছে, পাকা নর্দমা আছে। এখানে পাওয়া গেছে জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা। জীবজন্তুর মূর্তি বানিয়ে রেখেছে টেরাকোটা। এটা আর্টিস্ট আর কি, এক ধরনের আর্ট, টেরাকোটার আর্ট। আচ্ছা, ময়নামতি আমরা এখন জানবো কি? ময়নামতি আমরা জানতে পারলাম যে পাহাড়পুর বিহারটি রাজশাহী বিভাগে, রাজশাহী বিভাগে তোমার নওগাঁ জেলায় অবস্থিত। এটা সোমপুর মহাবিহার নামে কি পরিচিত। এখানে 24 মিটার উঁচু গড় আছে, তারপর
177টি ভিক্ষু কক্ষ আছে, 177টি ভিক্ষু কক্ষ। ওকে, আচ্ছা তারপর আমরা এখন জানবো। আচ্ছা তারপর এখানে রান্নাঘর আছে, খাবার ঘর আছে, পাকা নর্দমা আছে, এছাড়া পাওয়া গেছে জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা। ময়নামতি সম্পর্কে আমরা জানবো। অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গায় ইতিহাসের সঙ্গে জড়িত। এটার নাম কেন ময়নামতি দেওয়া হয়েছে সেই সম্পর্কে এখানে লিখেছে। অষ্টম শতকে রাজা মানিক চন্দ্রের স্ত্রী, রাজা কোন রাজা? রাজা মানিক চন্দ্র। আমরা একটু লিখবো ময়নামতি। অষ্টম শতকে রাজা মানিক চন্দ্র, রাজা মানিক চন্দ্র, রাজা মানিক চন্দ্রের স্ত্রী, হ্যাঁ, ময়নামতি কাহিনী এই স্থানের সঙ্গে জড়িত। বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের কুমিল্লা শহরে, দক্ষিণ ও পূর্ব অঞ্চলের কুমিল্লা শহরে কাছে ময়নামতি অবস্থিত। কোথায়? দক্ষিণ ও পূর্ব অঞ্চলের কুমিল্লা শহরে ময়নামতিটা অবস্থিত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। তাহলে বোঝা যায় এখানে বৌদ্ধরা থাকতো, বৌদ্ধ সভ্যতার কেন্দ্র এটা। তবে এখানে হিন্দু জৈন ধর্মের নিদর্শন ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। বোঝা যাচ্ছে যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এখানে ছাত্ররা থাকতো, একটা আবাসন হলের মতো এখানে পাওয়া গেছে নিদর্শন। এখানকার অন্যান্য নিদর্শনগুলোর মধ্যে জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক, হ্যাঁ, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোকরা সাপ, এগুলো পোড়ামাটি দিয়ে বানানো হয়েছিল। তারপর হচ্ছে আগুয়ান হাতি, মানে একটা হাতি দৌড়ে আসছে, আগুয়ান, হ্যাঁ, ইত্যাদি। এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথর ফলকের নিদর্শন পাওয়া গেছে। জাদুঘরের বিভিন্ন মুদ্রাগুলো কি পাথরের যে ফলকের নিদর্শন পাওয়া গেছে। তাহলে আমরা ময়নামতিটা আমরা কি বলবো? এটা রাজা মানিকচন্দ্রের হিস্ট্রি, ময়নামতির নামের একটা ইতিহাসের সাথে এই জায়গাটা জড়িত। এখানে এটা হচ্ছে কুমিল্লা শহরের পূর্ব ও দক্ষিণ যে অঞ্চলের কুমিল্লা শহরে অবস্থিত। এখানে বৌদ্ধ সভ্যতার যদিও নিদর্শন পাওয়া গেছে, এখানে বাস করতো হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন পাওয়া গেছে। এখানে দেখা যাচ্ছে যে এখানে শিক্ষার্থীরা, স্টুডেন্ট, স্কুল, কলেজ বা এরকম ছাত্রছাত্রীরা এখানে ছাত্রী থাকতো। এখানে আবাসন হলেরও কি নিদর্শনটা পাওয়া গেছে। তাহলে এখানে আবার পোড়ামাটির ফলক পাওয়া গেছে, বিভিন্ন বেজির সাথে যুদ্ধরত কি গোকরা সাপ, তারপর আগুয়ান হাতির ছবি, তারপর হচ্ছে এখানে জাদুঘরের বিভিন্ন মুদ্রা, পাথর, হ্যাঁ, ফলকের নিদর্শন এখানে পাওয়া যায়। তাহলে আমরা জানতে পারলাম আজকে অধ্যায় 1-এর অধ্যায় 3-এর বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শনের পার্টে আছে, পার্ট 1-এ আছে মহাস্থানগড়, টোয়ারি, বটেশ্বর। আমরা মোটামুটি ক্লাস থেকে আমরা এটা আয়ত্ত করে ফেলতে পারবো, জাস্ট বই খুলে বাসায় একটু পড়বো, ঠিক আছে? আর হচ্ছে অধ্যায় পার্ট 2 থেকে আমরা জানতে পারবো পাহাড়পুর, ময়নামতি জানতে পারলাম। আমরা ক্লাসে যতটুকু পড়েছি এগুলাই আছে, আমরা আরেকটু ভালো করে বইতে পড়ে আমরা পড়াটা একদম ভালোভাবে আয়ত্ত করে ফেলবো। নেক্সট দিন আমি তোমাদেরকে পার্ট 3 এবং 4টা পড়াবো, তারপর চ্যাপ্টারটা বিশেষ এই দুটো একটু ভালো করে পড়িয়ে দিব। আজকে এতটুকুই থাকুক, নেক্সট দিন ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। আমরা কি করব? খুব ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবো, হ্যাঁ, বাসায় থাকবো, বাইরে যাব না, খুব প্রয়োজন না হলে। আর বাবা মার কথা শুনবো, বাসায় কোনো দুষ্টামি করব না, পড়াশোনা করব, ঠিক আছে? ওকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম।